গ্রাম বাংলার বুকে যে সমস্ত কৃষক বন্ধুরা থাকেন বা আমাদের শ্রোতা বন্ধুরা রয়েছেন, যারা নিয়মিত আমাদের অনুষ্ঠান শোনেন, তারা তো জানেন প্রতিনিয়ত বিভিন্ন বিষয় নিয়ে আমরা আপনাদের সামনে বিশেষজ্ঞদের মতামত তুলে ধরার চেষ্টা করি আপনাদের স্বার্থে, আপনাদের ভালো লাগার জন্য এবং উপকৃত হবার জন্য। ঠিক তেমনি আজকের একটি অতি গুরুত্বপূর্ণ একটি বিষয়, যেটা যে সমস্ত প্রাণী পালক রয়েছেন, কেননা গ্রাম বাংলার বুকে যারা রয়েছেন তাদের তো বাড়িতে কম বেশি দেখা যায় যে সামান্য কোনো দুটো একটি গবাদি প্রাণী দেখতে পাওয়া যায়, কিন্তু কোনো কোনো সময় বছরে, বিশেষ করে যদি আমি বর্ষাকালের কথা ধরি, সেই সময় প্রতিনিয়ত যে খাবারের যোগান তাদেরকে দিতে হয় সেটা আপনাদের পক্ষে হয়ে ওঠে না। বাইরে প্রচণ্ড বৃষ্টি, তাই ঘাস বা তার যে খাদ্য সেগুলো আপনারা প্রতিনিয়ত যোগান দিতে পারেন না। তার ফলে কি হয়, আপনারা হয়তো যখন বৃষ্টি কমলো কোনো একদিন বেশি করে ঘাস বা তার যে খাদ্য সেগুলো কেটে জমা করে রাখলেন, বা এখন তো আরেকটা জিনিস প্রচণ্ড প্রচলিত, যে সমস্ত ফার্ম রয়েছে যাদের বেশি পরিমাণে গবাদি প্রাণী রয়েছে, সাইলেজ, সেই সাইলেজগুলো আপনারা জমা করে রাখেন। কিন্তু আপনি কি জানেন আপনার এই যে চিন্তাভাবনা, সেখান থেকে আপনার প্রাণী দেহে বা আপনার যে পোষ্য রয়েছে তার দেহে খাবারের মাধ্যমে বিষক্রিয়া ঘটতে পারে? একদমই তাই। আমরা আজকের আলোচনা করব সঞ্চিত প্রাণী খাদ্যের মাধ্যমে প্রাণী দেহে বিষক্রিয়া এবং সেখান থেকে প্রতিকার পাবেন কিভাবে। আর এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের মধ্যে আমন্ত্রিত অতিথি হিসেবে পেয়েছি পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর তাপস কুমার সর। ডক্টর সর, আপনাকে আকাশবাণীতে স্বাগত। নমস্কার। নমস্কার। আর সঙ্গে রয়েছে আমি সুব্রত। যে কথা আমি বলছিলাম যে সঞ্চিত প্রাণী খাদ্যের মাধ্যমে প্রাণীদেহে বিষক্রিয়া, এই ব্যাপারটা বলতে ঠিক কি বোঝাতে চাইছেন? হ্যাঁ, সঞ্চিত প্রাণী খাদ্যের মাধ্যমে বিষক্রিয়া বলতে আমি যেটা প্রাণী পালক বন্ধুদের বলতে চাইছি, যে অনেক প্রাণী পালক বন্ধু আছেন যাদের বাড়িতে বেশ কিছু গরু, বেশ কিছু মহিষ, বেশ কিছু ছাগল বা কারো কারোর কাছে বেশ কিছু ভেড়া আছে। বছরের সব সিজনে কিন্তু চারণ ক্ষেত্রে এইসব গবাদি প্রাণীদের চড়তে দেওয়া সম্ভব হয়ে ওঠে না। যেমন বর্ষাকালে প্রায়শই বৃষ্টি হতে দেখা যায়, এবং গরমকালেও গ্রীষ্মের দাবদাহে চারণ ক্ষেত্রে অনেক উদ্ভিদ যেগুলো গবাদি প্রাণী খেয়ে থাকে সেগুলো শুকিয়ে যায়। যার ফলে কি করেন না, প্রাণী পালক বন্ধুরা এবং যাদের বড় বড় ফার্ম আছে তারা কি করেন না, অনেক দানা শস্য, অনেক ফডার এবং সাইলেজ হিসেবে, মানে সেটাকে গাজিয়ে নিয়ে একটু পচন করিয়ে নিয়ে সাইলেজ হিসেবেও প্রাণীদের খাদ্যদ্রব্য জমিয়ে রাখেন। কিন্তু এই যে জমিয়ে রাখছেন, সেটা কিছু কিছু ফাঙ্গাস, যেগুলোকে আমরা ছত্রাক বলি, ছত্রাক এবং কিছু ব্যাকটেরিয়া তাতে গ্রো করে যায়, মানে সেই সঞ্চিত খাদ্যকে সংক্রমিত করে। এবং সেই ছত্রাক এবং ব্যাকটেরিয়া কিছু টক্সিন হচ্ছে নিঃসরণ করে, যেই টক্সিনগুলো দিয়ে এই সঞ্চিত খাদ্যগুলো সংক্রমিত হয়ে যায়। এবং গবাদি প্রাণীরা, গরু, মহিষ, ছাগল, ভেড়া, এমনকি কোনো কোনো ক্ষেত্রে কুকুর, বিড়াল, ঘোড়া ইত্যাদি, এরা যখন এইসব সঞ্চিত খাদ্যদ্রব্য খেয়ে ফেলে বেশি পরিমাণে বা বেশ কিছুদিন ধরে, তখন কিন্তু তারা বিষক্রিয়ায় ভোগে। এই যে সমস্ত বিষাক্ত বিষক্রিয়ার কথা বললেন বা টক্সিনের কথা বললেন, মূলত সঞ্চিত যে খাদ্য আমাদের কৃষক বন্ধুরা বা যারা প্রাণী পালক রয়েছেন খাবার জমিয়ে রাখছেন, সেই খাবারের মধ্যে কোন কোন ধরনের বিষাক্ত টক্সিন বিষক্রিয়া ঘটাতে পারে? হ্যাঁ, আমি প্রথমেই বললাম যে কিছু কিছু ছত্রাক ও ব্যাকটেরিয়া এই সমস্ত টক্সিনগুলোকে নিঃসরণ করে প্রাণী খাদ্যের মধ্যে, বিশেষ করে সঞ্চিত প্রাণী খাদ্যে। তার মধ্যে আমি প্রথমে কিছু ছত্রাক থেকে নিঃসৃত টক্সিনের কথা বলছি, যেগুলো লিভারের জন্য খুব ক্ষতিকারক। যেমন লিভার ক্ষতিকারক ছত্রাক নিঃসৃত টক্সিনগুলোর মধ্যে প্রথমেই আমি যেটার কথা বলবো সেটা হচ্ছে আফলাটক্সিন। এই আফলাটক্সিন গবাদি প্রাণীতে, এমনকি কুকুর, বিড়াল এবং মানুষেও পর্যন্ত আফলাটক্সিন কিন্তু নানান ধরনের বিষক্রিয়া ঘটায়, যার ফলে আফলাটক্সিকোসিস এখন একটা বিরাট সমস্যা। বিশেষ করে বর্ষাকালে এবং গরমের শেষ দিকটা, যখন একটু
তাপমাত্রাও বেশি থাকে এবং আপেক্ষিক আর্দ্রতা বেশি থাকে, সেই সময় কিন্তু অ্যাসপারজিলাস ফ্লেভাস এবং অ্যাসপারজিলাস প্যারাসিটিকাস নামক দুটি ছত্রাক এই অ্যাফ্লাটক্সিন নিঃসরণ করে এবং এই অ্যাফ্লাটক্সিন নিঃসরণের ফলে সঞ্চিত প্রাণী খাদ্য সংক্রমিত হয় এবং প্রাণীরা সেই খাদ্য খেয়ে ফেলে তার বিষক্রিয়াতে ভুগতে থাকে। আরেকটি লিভারের জন্য ক্ষতিকারক যে ছত্রাক নিঃসৃত টক্সিন, সেটি হচ্ছে রুব্রাটক্সিন। রুব্রাটক্সিনও কিন্তু কখনো কখনো আফ্লাটক্সিনের সঙ্গে সহাবস্থান করে থাকে। কিডনির জন্য ক্ষতিকারক কিছু ছত্রাক নিঃসৃত টক্সিন আছে, যার মধ্যে খুব গুরুত্বপূর্ণ হচ্ছে একটা অক্রাটক্সিন এবং আরেকটা হচ্ছে সাইট্রিনিন। কিন্তু সাইট্রিনিন এতটা গুরুত্বপূর্ণ নয় যতটা অক্রাটক্সিন বেশি গুরুত্বপূর্ণ। অক্রাটক্সিন কিডনির জন্য মারাত্মকভাবে ক্ষতিকারক। নাইট্রোজেনিক মাইক্রোটক্সিনও কিন্তু আছে, যেমন হচ্ছে আপনার জিরালিনন, F2 টক্সিন বলি আমরা। জিরালিনন কিন্তু কি করে না, গবাদি প্রাণীতে বা অন্যান্য প্রাণীতে ইস্ট্রোজেনের লেভেলটা শরীরের মধ্যে বাড়িয়ে দেয়, যার ফলে জননতন্ত্রে তার একটা কুপ্রভাব পড়ে, যার ফলে প্রাণীদের প্রজননে ব্যাঘাত ঘটে এবং যে বাচ্চা জন্মায় সেগুলোর গুণগত মান কমে যায় এবং জননতন্ত্রে তার একটা কুপ্রভাব আমরা দেখতে পাই। আচ্ছা, অনেকগুলো ছত্রাক বা টক্সিনের কথা আপনি তো বললেন এবং খুবই গুরুত্বপূর্ণ, যেগুলো প্রাণীদেহে ক্ষতিকর প্রভাব ফেলে। যদি একটু আপনি বলেন যে কোন কোন প্রাণী কোন কোন আবহাওয়ায় এই সমস্ত বিষক্রিয়াতে ভোগে বা এই সমস্ত টক্সিনের প্রভাবে তারা ভুগতে পারে। যেমন আমি প্রথমেই বলছি যে আফ্লাটক্সিনের কথা, যেটা কুকুর, খরগোশ, হাঁসের বাচ্চা, টার্কি, গরু, ছাগল, ভেড়া, মহিষ এই সমস্ত প্রাণীতে বিষক্রিয়া ঘটিয়ে থাকে। তবে কম বয়সী বাচ্চা প্রাণীগুলোতে সাধারণত বিষক্রিয়াটা একটু বেশি দেখা যায়। অদ্ভুতভাবে দেখা গেছে যে গর্ভবতী থাকা অবস্থায় প্রাণীগুলোতে বিষক্রিয়া হতে পারে। এছাড়াও পুরুষ প্রাণীগুলোতেও কিন্তু আফ্লাটক্সিনের বিষক্রিয়া বেশি হতেও দেখা গেছে। অপুষ্টি, বিশেষ করে প্রোটিন, সেলেনিয়াম, ভিটামিন সি এর অভাব ঘটলে প্রাণীদেহে আফ্লাটক্সিনের বিষক্রিয়া বা আফ্লাটক্সিকোসিস বেশি ঘন ঘন হতে দেখা যায়। আচ্ছা, আগেই বলেছি আফ্লাটক্সিন সাধারণত লিভারের জন্যই বেশি ক্ষতিকারক। এটা আমরা ধরি যে আফ্লাটক্সিন হচ্ছে লিভারের জন্য খুব ক্ষতিকারক একটা ছত্রাক নিঃসৃত টক্সিন। সমস্যার প্রধান কারণ হলো অ্যাফ্লাটক্সিকোসিস বা আফ্লাটক্সিনের বিষক্রিয়া। শুধুমাত্র প্রাণীদেহ নয়, প্রাণীকোষে আফ্লাটক্সিনের অবশেষের মাধ্যমে মানুষের শরীরেও বিষক্রিয়া ঘটিয়ে থাকে। আচ্ছা, মানুষের শরীরে বিষক্রিয়া বলতে কিভাবে মানুষের শরীরে আসে? এটা হচ্ছে আফ্লাটক্সিন সাধারণত 4 ধরনের হয়ে থাকে। আফ্লাটক্সিন B1, আফ্লাটক্সিন B2, আফ্লাটক্সিন G1 এবং আফ্লাটক্সিন G2। তার মধ্যে আফ্লাটক্সিন B1 এর বিষক্রিয়াটা আমরা বেশি দেখতে পাই। এই আফ্লাটক্সিন B1 যখন গবাদি প্রাণী বা বাচ্চা গবাদি প্রাণীগুলো বেশি খেয়ে ফেলে, তখন এই আফ্লাটক্সিন B1 এর বেশ কিছু শতাংশ, ধরতে পারেন প্রায় 6.2% পর্যন্ত লিভারে গিয়ে আফ্লাটক্সিন M1 বলে একটা মেটাবোলাইটে রূপান্তরিত হয়। মানে একটা কেমিক্যাল আফ্লাটক্সিন B1 সেটা আরেকটা কেমিক্যাল, আরেকটা রাসায়নিকে পরিবর্তিত হচ্ছে, যেটা হচ্ছে আফ্লাটক্সিন M1। এই আফ্লাটক্সিন B1 একটা হচ্ছে মারাত্মক ধরনের একটা কার্সিনোজেনিক রাসায়নিক, মানে এটা ক্যান্সার করতে পারে, বেশ মারাত্মকভাবেই ক্যান্সার করতে পারে এবং আফ্লাটক্সিন M1ও কিন্তু ক্যান্সার করতে পারে। এই যে লিভারে আফ্লাটক্সিন M1টা তৈরি হচ্ছে, সেটা গবাদি প্রাণীর দুধ দিয়ে নিঃসরিত হয়। যখন দুগ্ধবতী গাভী, মহিষ, ছাগল এরা যখন আমরা দুধটা খাই, তখন সেই দুধের মধ্যে কিন্তু আফ্লাটক্সিন M1টা
থেকে যায়। তাহলে বাচ্চারা বা আমরা বড়রাও যখন দুধ খাচ্ছি তখন কিন্তু আফলাটক্সিন A1টা আমাদের খেয়ে শরীরে নিচ্ছি প্রবেশ করছে। এবং আমাদের শরীরে প্রবেশ করছে, ঠিক, ঠিক। যার ফলে আমাদের শরীরেও বিষক্রিয়া ঘটাচ্ছে, এমনকি ক্যান্সার পর্যন্ত করতে পারে। এবং বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু দেখা গেছে আফলাটক্সিন B1 বলুন বা আফলাটক্সিন M1 এটা লিভারের ক্যান্সারই বেশি করে এবং লিভারের ক্ষতি বেশি করে, লিভারের উপর এর বিষক্রিয়াটা সব থেকে বেশি। এই জন্য বলা হয়েছে যে 25 ন্যানোগ্রাম পার কেজি দুধে যদি আফলাটক্সিন M1 এর বেশি মাত্রায় থাকে তাহলে কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে এই লিভারে কিন্তু বিষক্রিয়া ঘটাতে পারে, এমনকি লিভার ক্যান্সার, এবং বড়দের ক্ষেত্রেও লিভার ক্যান্সার। এটা তো গেল, এছাড়া একটা রয়েছে যেটা বলছিলেন যে রুব্রাটক্সিন। হ্যাঁ, রুব্রাটক্সিন নিঃসৃত হয়ে থাকে পেনিসিলিয়াম রুব্রাম এবং পেনিসিলিয়াম পারপিউরিও যে নামক দুটি ছত্রাক থেকে। রুব্রাটক্সিন পোল্ট্রির ক্ষেত্রে হেমারেজিক সিন্ড্রোম ঘটিয়ে থাকে। হেমারেজিক সিন্ড্রোম মানেটা কি আমি একটু প্রাণীপালক বন্ধুদের বলে দিচ্ছি। হেমারেজ মানে হচ্ছে রক্তক্ষরণ। তার মানে রুব্রাটক্সিন শরীরে যত বেশি প্রবেশ করবে, যত বেশি গবাদি প্রাণী বা অন্যান্য প্রাণী রুব্রাটক্সিন বেশি খেয়ে ফেলবে সঞ্চিত খাদ্যদ্রব্যের মাধ্যমে, তত বেশি কিন্তু তার অন্ত্রনালী হোক বা অন্যান্য যে অর্গানগুলো আছে শরীরে সেখানে রক্তক্ষরণটা বেশি হয়। সেই জন্য এটাকে বলা হয় হেমারেজিক সিন্ড্রোম। আসলে আফলাটক্সিন এবং রুব্রাটক্সিন সাধারণত সঞ্চয় করা খাদ্যদ্রব্য, বিশেষ করে দানা শস্যগুলোতে বেশি বেশি পরিমাণে উপস্থিত থাকতে পারে। দানা শস্য বলতে কোনগুলো বোঝাচ্ছে? দানা শস্য যেমন হচ্ছে আমি বলছি ভুট্টা, বার্লি, সোয়াবিনেও যে হয় না এমনটা নয়, এছাড়াও চীনাবাদাম, এগুলোতে রুব্রাটক্সিন এবং আফলাটক্সিন, অনেক সময় দুটো টক্সিন, এই ছত্রাক নিঃসৃত দুটো টক্সিন অনেক সময় সহাবস্থান করে থাকে, যার ফলে হেমারেজিক সিন্ড্রোমও যেমন হতে পারে তেমনি লিভারের উপরেও মারাত্মক রকমের একটা বিষক্রিয়ার কুপ্রভাব গবাদি প্রাণীতে, বিশেষ করে আমি বললাম যে কম বয়সী গবাদি প্রাণী, ছোট ছোট বাচ্চা ছাগল, বাছুর, মহিষের বাচ্চা, এদের ক্ষেত্রে ভেড়ার বাচ্চা, এদের ক্ষেত্রে বিষক্রিয়াটা বেশি দেখা যায়। এছাড়াও যে সমস্ত ছত্রাকজনিত বা আরো ব্যাকটেরিয়া জনিত যেগুলো রয়েছে সেগুলো কিভাবে খাদ্য, যেগুলো প্রাণী খাদ্য, সেখানে কিরকম কি প্রভাব ফেলছে আর কি? হ্যাঁ, এইটা বলার আগে আমি একটা জিনিস একটু বলে দিতে চাই। যেহেতু আফলাটক্সিকোসিসের উপর আমি জোরটা খুব বেশি দিচ্ছি, কারণ বর্ষাকালে এবং গরমের শেষের দিকটা আফলাটক্সিস আমাদের গ্রাম বাংলা, ভারত এবং অন্যান্য দেশেও কিন্তু এর প্রকোপ খুবই বেশি। সেই জন্য আমি বলে দিচ্ছি যে যখন সঞ্চিত খাদ্যে জলীয় অংশের শতকরা মাত্রাটা 15% বেশি হয়ে যায় এবং তাপমাত্রাটা 25 থেকে 32 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত থাকে পরিবেশের তাপমাত্রা, তখনই কিন্তু চীনাবাদাম, মটর দানা এবং তুলোর মিল বা কেক, চীনাবাদাম তো বলেইছি, ভুট্টা, এগুলোতে এই আফলাটক্সিনের সংক্রমণটা কিন্তু বেশি হয়ে থাকে। সাইলেজ, গম, বার্লি, ওটস, এমনকি চালেও পর্যন্ত কিন্তু আমরা দেখেছি যে আফলাটক্সিন সংক্রমিত হয়ে যায় এবং সেই খাদ্য, সঞ্চিত খাদ্য খেলে গবাদি প্রাণীরা কিন্তু এই আফলাটক্সিসে ভুগতে থাকে। আচ্ছা, এই যে এত টক্সিন বা বিভিন্ন রকম কেমিক্যাল নাম আপনি বলছেন, আমাদের যারা সাধারণ শ্রোতা বন্ধু যারা রয়েছেন বা কৃষক বন্ধু যারা রয়েছেন, প্রাণীপালক ভাইরা, তারা হয়তো এত কিছু বুঝবেন না, কিন্তু এই যে টক্সিন এগুলো নিঃসন্দেহে খুবই ক্ষতিকারক সেগুলো বুঝতে পারছেন, কিন্তু এর ফলে তাদের প্রাণী দেহে বা যেগুলো পালন করছে কিরকম প্রভাব ফেলে বা কি লক্ষণ দেখে তারা বুঝবেন যে আমার প্রাণীতে এই টক্সিনের আক্রমণ ঘটেছে বা এইরকম একটা কিছু দেখা দিয়েছে, তাদের লক্ষণগুলো কি রয়েছে?
যেমন অ্যাফ্লাটক্সিকোসিস, মানে অ্যাফ্লাটক্সিনের বিষক্রিয়ার ক্ষেত্রে যে সমস্ত লক্ষণগুলো আমরা দেখে থাকি, সেটা হচ্ছে, একটা তো বললাম যে এটা ক্যান্সার সৃষ্টিকারী, এটা জিনগত পরিবর্তনকারী, এটা ইমিউনো সাপ্রেসিভ, মানে শরীরের যে আমাদের অনাক্রমতা বা ইমিউনিটি সেটাকেও কমিয়ে দিতে পারে, এবং এটা টেরাটোজেনিক, মানে ভ্রূণের বিকাশে অস্বাভাবিকতা সৃষ্টি করতে পারে। আফ্লাটক্সিনের বিষক্রিয়া একটু হালকা গরম সহ বেশি আর্দ্রতা থাকা আবহাওয়াতে, সাধারণত বর্ষাকালে খুব বেশি ঘন ঘন বিষক্রিয়া ঘটতে দেখা যায়। অ্যাফ্লাটক্সিন সাধারণত 3 ধরনের বিষক্রিয়া করে, একটা হচ্ছে অ্যাকিউট, একটা হচ্ছে সাব অ্যাকিউট, আর একটা হচ্ছে ক্রনিক। একটু প্রাণীপালক বন্ধুদের বলে দিচ্ছি যে অ্যাকিউট বিষক্রিয়া বলতে কি বোঝাচ্ছে। অ্যাকিউট বিষক্রিয়া মানে যখন প্রাণী ওই অ্যাফ্লাটক্সিন সংক্রমিত খাদ্যদ্রব্য খুব বেশি পরিমাণে একসঙ্গে খেয়ে ফেলছে, তখন সেটাকে বলা হচ্ছে অ্যাকিউট বিষক্রিয়া। যখন কম কম পরিমাণে কিছুদিন খাচ্ছে কিন্তু এক নাগাড়ে খাচ্ছে, সেটাকে আমরা বলছি সাব অ্যাকিউট বিষক্রিয়া। এবং যখন কম কম পরিমাণে কিন্তু অনেক দিন ধরে খাচ্ছে, তখন সেটাকে আমরা বলছি ক্রনিক বিষক্রিয়া। তো এই অ্যাকিউট বিষক্রিয়া হলে, আফ্লাটক্সিন বিষক্রিয়া হলে ক্ষুধামান্দ, ডিপ্রেশন, কুকুর বিড়ালের ক্ষেত্রে বমি হওয়া, শ্বাসকষ্ট, নাক দিয়ে নিঃসরণ, কাশি হওয়া, এমনকি অ্যানিমিয়া যেটাকে আমরা রক্তাল্পতা বলি, নাক দিয়ে রক্ত পড়া, রক্ত পায়খানা, জন্ডিস, খিঁচুনি, এমনকি শেষ পর্যন্ত মৃত্যু পর্যন্ত হতে পারে যদি অ্যাকিউট অ্যাফ্লাটক্সিনের বিষক্রিয়া হয়। আর সাব অ্যাকিউট অ্যাফ্লাটক্সিনের বিষক্রিয়ার ক্ষেত্রে জন্ডিস, হেমারেজিক এন্টারাইটিস, মানে অন্ত্রনালী থেকে রক্তক্ষরণ হতে পারে, হাইপোপ্রথ্রম্বনিমিয়া, মানে প্রথ্রম্বিনের যে মাত্রা শরীরে সেটা কমে যায়, হিমাটোমা হতে পারে, রক্ত জমাটবদ্ধতা, অন্ধত্ব হতে পারে। অনেক সময় আক্রান্ত প্রাণী কি করে নিজেদের চারদিকে চক্কর কাটতে থাকে, এবং কানের পেশির কাঁপুনি হয়, দাঁতের নাকাল হয়, যেটাকে আমরা বলি টিথ গ্রাইন্ডিং, এগুলো হয়। সূর্যালোকের উপস্থিতিতে চামড়ার একটা প্রদাহ হয়, যেটাকে আমরা বলি ফটোসেন্সিটিভ ডার্মাটাইটিস। এছাড়াও অ্যাটাক্সিয়া, মানে অসমক্রিয়া, এগুলো গবাদি পশুতে সাব অ্যাকিউট আফ্লাটক্সিন বিষক্রিয়াতে দেখা হয়েছে। তবে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে কিন্তু ক্রনিক অ্যাফ্লাটক্সিন বিষক্রিয়া, কারণ ক্রনিক অ্যাফ্লাটক্সিন বিষক্রিয়া আমরা গবাদি প্রাণীতে বেশি হতে দেখেছি। এতে কি হয়, ক্রনিক অ্যাফ্লাটক্সিন বিষক্রিয়ায় উৎপাদন ক্ষমতা বেশ কমে যায়। তাহলে আমার প্রাণীপালক বন্ধুরা কিন্তু গরু, ছাগল বা মহিষ পুষছেন, তারা কিন্তু কিছু লাভের আশায়। তার কারণ হচ্ছে এই প্রাণীগুলো দুগ্ধ উৎপাদন করে, এমনকি এই প্রাণীদের মাংসগুলো খাওয়া হয়, অনেক সময় বাজারজাত করা হয়। তাহলে সেক্ষেত্রে উৎপাদন ক্ষমতা যদি কমে যায় এবং তাদের শারীরিক বৃদ্ধিটাও কমতে দেখা গেছে, এছাড়া চামড়ার লোম অমসৃণ হয়ে যায়, রক্তাল্পতা হয়ে যায়, পেট বেড়ে যায়, জন্ডিসের মতো একটা কন্ডিশন হয়, ডিপ্রেশন বা অবসাদ হতে দেখা যায়, এমনকি ক্ষুধামান্দ হয়। ক্ষুধামান্দ হলে তো অবশ্যই গবাদি প্রাণীরা কম খাবে এবং উৎপাদন আরো কমে যাবে, তাতে করে আমাদের যে প্রাণীপালক বন্ধুরা তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। তাহলে এই যে আফ্লাটক্সিকোসিস যেটা হচ্ছে আর কি, সেখান থেকে প্রাণীপালক বন্ধুরা প্রতিকার পাবেন কিভাবে? হ্যাঁ, এটাই বলতে চাইছি যে আফ্লাটক্সিকেশনের ক্ষেত্রে কিন্তু বিশেষ কোনো চিকিৎসা নেই। তবে হ্যাঁ, যে কোনো বিষক্রিয়ার ক্ষেত্রে আমরা বলে থাকি যে যখনই সঞ্চিত প্রাণী খাদ্যের মাধ্যমে বা এমনি খাদ্যের মাধ্যমে যে কোনো প্রাণী খাওয়ার খাচ্ছে, তখন সেই টক্সিন বা বিষাক্ত পদার্থ তার অন্ত্রনালীতে যাচ্ছে, পেটে যাচ্ছে। তো সেই টক্সিনের শোষণটা কমাতে গেলে আমরা কি করি না, আমরা পোড়া যে কাঠ কয়লা তার গুঁড়ো জলের সঙ্গে মিশিয়ে কিন্তু প্রাণীদের খাওয়াতে পারি। সেটা কি করে না, সেটা এই যে সমস্ত বিষাক্ত টক্সিন বা বিষাক্ত পদার্থ সেগুলোকে কিছুটা জড়িয়ে নেয় নিজের, মানে এই পদার্থগুলো ওই টক্সিন বা বিষাক্ত পদার্থকে নিজেদের সঙ্গে জড়িয়ে নেয়। জড়িয়ে নিয়ে
পায়খানার মাধ্যমে বেরিয়ে যায়। তার ফলে কি হয়, অন্ত্রনালীতে এই সমস্ত বিষাক্ত পদার্থ বা টক্সিনের শোষণটা কম হয়, যার ফলে যে আমাদের যে রক্ত সংবহন তন্ত্র, সিস্টেমিক সার্কুলেশন যেটাকে আমরা বলি, সেখানে কিন্তু টক্সিনটা কম পৌঁছাচ্ছে, যার ফলে বিষক্রিয়ার প্রভাবটা কিন্তু কমে যেতে পারে। এছাড়াও আমি বলবো যে লক্ষণ ভিত্তিক কিছুটা চিকিৎসা করা দরকার। তবে হ্যাঁ, কখনোই কিন্তু প্রাণীপালকরা নিজেরা চিকিৎসা করতে চেষ্টা করবেন না। সব সময় চেষ্টা করবেন যে নিকটবর্তী যারা প্রাণী চিকিৎসক বা পশু চিকিৎসক আছেন তাদের সঙ্গে যোগাযোগ করে সেটার ঠিকমতো ডায়াগনোসিস করে তার যে সঠিক চিকিৎসা হওয়া উচিত সেই চিকিৎসাটা করা। একদম। আচ্ছা, মোটামুটি বেশ কতগুলো টক্সিনের কথা তো বললেন। আরেকটা টক্সিন খুবই গুরুত্বপূর্ণ যেটা আপনি বলেছিলেন শুরুর দিকে, যে অক্রাটক্সিন। হ্যাঁ, অবশ্যই আমি বলতে চাই যে অক্রাটক্সিন যেটা হচ্ছে কিডনির জন্য খুব ক্ষতিকারক, আমি প্রথমেই বলেছিলাম। তো এই অক্রাটক্সিন অ্যাসপারজিলাস অক্রাসিয়াম এবং পেনিসিলিয়াম ভিরিডিকেটাম এই ছত্রাক দুটি থেকে সাধারণত নিঃসৃত হয়। আচ্ছা, কিন্তু অক্রাটক্সিন অ্যাকিউট, সাব অ্যাকিউট এবং ক্রনিক 3 ধরনের বিষক্রিয়াই ঘটাতে পারে। আমি আগেই প্রাণীপালক বন্ধুদের বুঝিয়ে বলেছি যে অ্যাকিউট বিষক্রিয়া মানে একসঙ্গে অনেকটা অক্রাটক্সিন খেয়ে ফেললে কি হতে পারে, সাব অ্যাকিউট মানে কম পরিমাণে অল্প দিন ধরে এক নাগাড়ে খেলে কি হতে পারে, এবং ক্রনিক মানে অনেক দিন ধরে কম কম পরিমাণে অক্রাটক্সিন খেলে যে বিষক্রিয়াটা হতে পারে। তো অ্যাকিউট বিষক্রিয়ায় সাধারণত অক্রাটক্সিন, ক্ষুধামান্দ, কুকুর বিড়ালের বমি হওয়া, পাতলা পায়খানা, ডিপ্রেশন এগুলো হয়ে থাকে। পোলট্রিতে এক জায়গায় জড়ো হয়ে যাওয়া, পাতলা পায়খানা, অসমক্রিয়া মানে যেটাকে আমরা বলছি অ্যাটাক্সিয়া, এবং অবসাদগ্রস্ততা মানে একটা ডিপ্রেশন দেখা যায়। তবে অক্রাটক্সিনের অ্যাকিউট বিষক্রিয়া সাধারণত কম দেখা যায়। সাব অ্যাকিউট এবং ক্রনিক অক্রাটক্সিন বিষক্রিয়া প্রাণীদের ক্ষেত্রে কিন্তু বেশি পরিলক্ষিত হয়। আক্রান্ত প্রাণীদের ওজন কমে যাওয়া, খাদ্যের শক্তি রূপান্তর ও পুষ্টির কাজে লাগা কমে যাওয়া, জল খাওয়া কমে যাওয়া, ঘন ঘন জলের তেষ্টা পাওয়া, কিন্তু শরীরে জলের মাত্রা ব্যাপকভাবে কমে যায়। আচ্ছা, এই যে শরীরে জলের মাত্রা ব্যাপকভাবে যে কমে যায়, এটা কিন্তু শরীরে বিভিন্ন রকম কিন্তু রোগের কারণ হতে খুব স্বাভাবিক। সেক্ষেত্রে তাহলে আপনি তো বললেন যে প্রথাগত বিশেষ কোনো চিকিৎসা নেই, তাহলে প্রতিকারটা কি হবে আমাদের? যদি কৃষক বন্ধুরা বা প্রাণীপালকরা যদি চিকিৎসা না পায়, তাহলে তারা যে পালন করছেন, আমি বলেছি যে অক্রাটক্সিনের ক্ষেত্রে কিন্তু মারাত্মক রক্তাল্পতা হয়ে মৃত্যু পর্যন্ত হতে পারে। কিন্তু আমি এখন প্রতিকারটার ব্যাপারে একটুখানি বলবো। চেষ্টা করতে হবে যে প্রাণী খাদ্যে কিন্তু 10 ppb মানে যেটা আমরা বলি 10 পার্টস পার বিলিয়ন, এর বেশি মাত্রায় অক্রাটক্সিন থাকলে কিন্তু সেই খাদ্যদ্রব্য প্রাণীদের ক্ষেত্রে দেওয়া যাবে না। প্রাণী খাদ্য জমিয়ে রাখার আগে সম্পূর্ণভাবে কিন্তু শুকিয়ে নিতে হবে। আর আক্রান্ত প্রাণীদের যত শীঘ্র সম্ভব অক্রাটক্সিন সংক্রমিত খাদ্যদ্রব্য খাওয়ানো বন্ধ করতেই হবে। তবে বিশেষ কোনো চিকিৎসা না থাকায় পোড়া কাঠকয়লার গুঁড়ো খাইয়ে অক্রাটক্সিনের অন্ত্রনালীতে শোষণ কমিয়ে দেওয়া যেতে পারে, যেটা আমি আগেও কিন্তু বলেছি যে এটা যে কোনো বিষক্রিয়ার ক্ষেত্রেই কিন্তু এই পন্থাটা আমাদের প্রাণীপালক বন্ধুরা অবলম্বন করতে পারেন। আমাদের সময় একেবারেই শেষ। আসলে অনেক প্রশ্ন আমাদের মনে দানা বেঁধে রয়েছে, কিন্তু সময়ের অভাবে আমরা যেতে পারছি না। আমরা আজকে আলোচনা করছিলাম সঞ্চিত প্রাণী খাদ্যের মাধ্যমে প্রাণীদেহে বিষক্রিয়া এবং তার প্রতিকারের উপায়।